দাঁড়ান, প্রথমেই আপনাদের একটু পড়ে শোনাই একটা জায়গা থেকে, কোত্থেকে পড়ছি সেটা আপনাদের আমি পরে বলছি। টুডে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট টুক সিরিয়াস নোট on the deep erosion of public trust in the functioning of ECI, Election Commission of India, in Bengal, and the failure in the discharge of the constitutional responsibilities. এটা তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল। ইসিআই এর সমালোচনা করা হয়েছে, বাংলায় তারা যে তাদের কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি যেটা তাদের ডিসচার্জ করা উচিত ছিল সঠিকভাবে তারা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এখন তৃণমূল কংগ্রেস বলতে কি চাইছে? তৃণমূল কংগ্রেস এ রাজ্যের সরকার চালায়, আর ইলেকশন কমিশনের নিজস্ব কোনো লোকবল তো নেই। ইলেকশন কমিশন তার যে সাংবিধানিক দায়িত্ব পালন করছে এই রাজ্যে, তাতে এই রাজ্যের অফিসাররাই কাজ করছেন। তাহলে তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে কাদের ফেলিওরের কথা বললেন? যারা তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এই কথা লিখছেন বা লেখার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কি একবার ভাবছেন যে তারা অ্যাকচুয়ালি এই রাজ্যের সরকারি অফিসারদের সমালোচনা করছেন? তবে জটিলতা একটু আছে, এই রাজ্যের সরকারি অফিসার যত সংখ্যক দরকার ইলেকশন কমিশন পাচ্ছে না। এ নিয়েই তো তারা সুপ্রিম কোর্টে বলেছিল যে আমাদের গ্রেড এ অফিসার দরকার, রাজ্য সরকার সেই অফিসার দিচ্ছে না, এবং রাজ্য সরকার তখন তাদের গ্রুপ বি অফিসারদের তালিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করেছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে গ্রুপ বি অফিসারদের আপনারা নিয়ে কাজ করুন ইলেকশন কমিশনকে, কিন্তু সেই তালিকাও শেষ পর্যন্ত ইলেকশন কমিশন রিফিউজ করেছে। ফলে যে সিদ্ধান্ত শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নিয়েছেন, সেই সিদ্ধান্তে আসলে এই রাজ্যের সরকারি দলের জয় হয়েছে বলে এক্স হ্যান্ডেলে এভাবে প্রজেক্ট করা হয়েছে, এভাবে প্রচার করা হয়েছে ইলেকশন কমিশন ব্যর্থ হয়েছে। কিন্তু এ রাজ্যের আদৌ কতটা জয় হয়েছে? দেখুন, এই রাজ্যের পুলিশের ডিজিকে যে ভাষায় সুপ্রিম কোর্ট চরম হুঁশিয়ারি দিয়েছে, তাকে আর যাই হোক এই রাজ্যের মুখ উজ্জ্বল হয়েছে এই কথাটা বোধহয় বলা যাবে না। ইলেকশন কমিশনের কমপ্লেনের ভিত্তিতে আগের শুনানিতে 10 তারিখের শুনানিতে সম্ভবত সুপ্রিম কোর্টের 3 বিচারপতির যে বেঞ্চ, যেখানে প্রধান বিচারপতিও রয়েছেন, সেই বেঞ্চ থেকে পরিষ্কার বলা হয় ডিজিকে হলফনামা জমা দিতে হবে যে তিনি আইন শৃঙ্খলা ঠিকভাবে রক্ষা করতে পারছেন না। এই রাজ্যে ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি, ইলেকশন কমিশনের যারা আধিকারিক, তারা কাজ করতে পারছেন না, তাদের ঘেরাও করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা জানেন যেভাবে এই রাজ্যে ইলেকশন কমিশনের যে দপ্তর, যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক বসেন, সেখানে এমন ঘেরাও করা শুরু হয়েছিল, শেষ পর্যন্ত ওই দপ্তর সরাতে হয়েছে অন্য জায়গায়। এর জন্য হলফনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট। 18 তারিখ সেই হলফনামা নাকি রাজ্য সরকারের তরফে, ডিজির তরফে জমাও দেওয়া হয়েছে। কিন্তু 3 বিচারপতির বেঞ্চ কি এতে সন্তুষ্ট হয়েছেন? অন্তত তাদের যে সিদ্ধান্ত, তাদের যে রায়, তা কিন্তু এই কথা বলছে না। এই রাজ্যের ডিজির তরফে অভিষেক মনু সিংভি বিশিষ্ট অ্যাডভোকেট তিনি ছিলেন এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে ইলেকশন কমিশন এই রাজ্যের পুলিশকে যেভাবে হোক তাদের সম্মানহানির চেষ্টা করছে। ইলেকশন কমিশন এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনছে তা সারবত্তা নেই, কিন্তু ইলেকশন কমিশনের তরফে অন্তত 28টি, একটা দুটো নয় 28টা এই ধরনের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে, যেখানে ইলেকশন কমিশনের আধিকারিকরা নিগৃহীত হয়েছেন, পুলিশ দাঁড়িয়ে দেখেছে, এবং এই নিগ্রহের পিছনে রাজ্যের শাসক দল আছে এই অভিযোগ করা হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। শেষ পর্যন্ত চরমতম হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের এই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছে এ রাজ্যের পুলিশের ডিজিকে। তাকে আবার নতুন করে হলফনামা দিতে বলা হয়েছে। তাতে বলা হয়েছে যে লিখতে হবে যে সত্যি এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা। ব্যাপারটা এমন পর্যায়ে গেছে যে ইলেকশন কমিশনের তরফ থেকে এসআইআর এর কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে বলা হয়েছে যে দরকার হলে সুপ্রিম কোর্ট অনুমতি দিলে তারা এসআইআর এর কাজে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবেন। বিষয়টি কি রাজ্যের প্রশাসনের, রাজ্যের সরকারের, রাজ্যের পুলিশের মুখ উজ্জ্বল করছে? কোথাও তো আমার মনে হচ্ছে সেভাবে বোধহয় বলা আদৌ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছিলেন এই মামলায়, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে নিজে অ্যাপিয়ার না করলেও তার তরফে অ্যাডভোকেট রয়েছেন শ্যাম দিওয়ান। তিনি
একটা ইন্টারেস্টিং অভিযোগ করেছেন। আপনারা জানেন, আগেরবার আমি নিয়ে আলোচনাও করেছিলাম যে মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে অফিসার নিয়ে এসে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে ইলেকশন কমিশন। অভিযোগ করা হয়েছিল রাজ্যের তরফে যে ইআরও বা এইআরও তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, মাইক্রো অবজারভাররা সেই সিদ্ধান্ত বদলে দিচ্ছেন বা সেই সিদ্ধান্ত বাতিল করে দিচ্ছেন। কিন্তু পিআর অ্যাক্ট, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে এসআইআরে শেষ সিদ্ধান্ত ইআরও এইআরও নাই নেবেন, তাদের হাতে পূর্ণ ক্ষমতা আছে, আইন তাই বলছে। এবং সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী ইলেকশন কমিশনকে জানিয়েও দিয়েছিল ইআরও এইআরও যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। মাইক্রো অবজারভাররা তাদের অ্যাসিস্ট করবেন, ডিরেকশন দিতে পারবেন না, তাদের বস থেকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শ্যাম দিওয়ান বলছেন যে এই নির্দেশ পাওয়ার পর এখানে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে তারা একটা নতুন প্রজাতি আমদানি করেছেন, স্পেশাল রোল অবজারভার। এই স্পেশাল রোল অবজারভাররা ওই কাজটা করছেন যেটা মাইক্রো অবজারভার করছিলেন। ইলেকশন কমিশন এখন আর তাদেরকে দিয়ে এটা করাতে পারবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বলে তারা স্পেশাল রোল অবজারভার নিয়ে আসছেন এবং তারা ওই ইআরও এইআরওদের সিদ্ধান্ত পাল্টে দিচ্ছেন বা বাতিল করে দিচ্ছেন। যদিও ইলেকশন কমিশন দাবি করেছে এরকম কিছু নতুন নয়, স্পেশাল রোল অবজারভাররা এই ঘটনা যখন থেকে ঘটছে, এসআইআর পদ্ধতি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আছে। কিন্তু লড়াইটা যে হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট এবং সেই জন্যেই এটাকে এক্সট্রা অর্ডিনারি বলেছে সুপ্রিম কোর্ট, তার রায় লিখেছে এক্সট্রা অর্ডিনারি। কিন্তু আমি বলবো নজিরবিহীন সিদ্ধান্ত। দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের লড়াইকে কোনোভাবে থামাতে না পারে শেষ পর্যন্ত এবার জুডিশিয়ারি গোটা প্রসেসটার মধ্যে প্রবেশ করেছে। যা ভারতীয় সংবিধানে কিন্তু আলাদা আলাদা জায়গা ভাগ করে দেওয়া আছে, জুডিশিয়ারির স্থান কোথায়, প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কি করবে, এমনকি মানে প্রত্যেকটা স্তম্ভকে আলাদা করা আছে, প্রত্যেকের এখতিয়ার ডিফাইন করা আছে। কিন্তু এই প্রথম কোথাও মনে হচ্ছে যে যেভাবে ভারতীয় সংবিধানের বিষয়টি ব্যাখ্যা করা আছে সেখানে কোথাও কোনো বড় সড়ো গলদ বলা হয়তো উচিত হবে না, কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে যেটা হয়তো পরবর্তীতে আমার ধারণা সংশোধন করার দাবি উঠবে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে বর্তমান মোদী সরকার আগের মোদী সরকারের মতো শক্তিশালী নয়, তারা সংসদে অত আসন পায়নি। যদি এই মোদী সরকারও আগের মতো, আগের টার্মের মতো শক্তিশালী হতো তাহলে ইতিমধ্যেই বিজেপির অনেক নেতার মুখে আপনারা এই কথা শুনতেন যে এই সংবিধানের এই গ্যাপ রয়েছে, যার জন্য একটি প্রদেশ হয়েও পশ্চিমবঙ্গ যে ঘটনা ঘটাচ্ছে সেই ঘটনা মুখ বুজে সহ্য করতে হচ্ছে কেন্দ্রকে। এখানে সিবিআই অফিসারদের রীতিমতো অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় থানায়, এখানে ইডি অফিসাররা যখন তাদের তল্লাশি চলছে সেখানে মুখ্যমন্ত্রী ঢোকেন এবং সেখান থেকে কাগজপত্র নিয়ে যান, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এই রাজ্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। যে লড়াই ইসিআই এর সঙ্গে রাজ্য সরকার করছে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে করছে, এরকম আলোচনা কিন্তু আমরা সুপ্রিম কোর্টে শুনছি না। ফলে সুপ্রিম কোর্টকে বাধ্য হতে হয়েছে জুডিশিয়ারি এর ভেতরে প্রবেশ করবে এবং জুডিশিয়াল অফিসাররা এবার কাজ করবেন। ইলেকশন কমিশনের অফিসার দরকার, গ্রেড এ অফিসার রাজ্য সরকার দিতে পারছে না, বাইরে থেকে অফিসার আনলে সে কাজে অসুবিধা হচ্ছে। এবার ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যাদের নাম ঝুলছে এই মুহূর্তে, তালিকায় থাকবে কি থাকবে না, যাদের ভাগ্য এই মুহূর্তে দোদুল্যমান, তাদের ভাগ্য নির্ধারণ করবেন জুডিশিয়াল অফিসাররা। এবার এই জুডিশিয়াল অফিসাররা যখন এই কাজটা করবেন তার পরিণতিতে আমি আপনাদের শুধু একটু চিন্তাভাবনার খোরাক দিতে চাইছি। দেখুন, জুডিশিয়াল অফিসাররা যদি কোনো সিদ্ধান্ত নেন তখন কি রাজ্যের সরকার বলুন, রাজ্যের শাসক দল, আমি রাজনৈতিক দিক থেকেও যদি ধরি, রাজ্যের শাসক দল তার প্রতিবাদ করতে পারবে, তার বিরুদ্ধে কথা বলতে পারবে? ইলেকশন কমিশনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল দেদারে কথা বলেছে, সমস্ত নেতারা কথা বলেছেন, তাদের রাজনৈতিক প্রচারে এটা অন্যতম হাতিয়ার ছিল। কিন্তু এবার যদি জুডিশিয়াল অফিসাররা, যেটা সুপ্রিম কোর্টের ভাষায় তারা সুপ্রিম কোর্টের প্রতিনিধিত্ব করবেন, এবং তারা এসে যদি কাউকে বাতিল করেন, কারোর নাম বাতিল করেন এবং সেই অনুযায়ী যদি লিস্ট প্রকাশিত হয়, তখন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা কিভাবে করবে? তখন এর বিরোধিতা করতে আন্দোলন, রাস্তায় নামানো কি করে সম্ভব হবে? কারণ তখন তো বিষয়টার শুধুমাত্র ইলেকশন কমিশনের বিরোধিতা করা থাকছে না, পুরো ব্যাপারটার মধ্যে সুপ্রিম কোর্ট ঢুকে পড়েছে। সুপ্রিম কোর্টের উইং হিসেবে জুডিশিয়াল অফিসাররা কাজটা করবেন। এখনো পর্যন্ত বেশ কয়েক লাখ মানুষের নাম তালিকায় থাকবে কি থাকবে না, তাদের ডকুমেন্ট যাচাই না হয়ে পড়ে আছে, 55 লাখের মতো ডকুমেন্ট।
এই ডকুমেন্টটা কারা যাচাই করে ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবেন? মাইক্রো অবজারভাররা পারবেন না পিআর অ্যাক্ট অনুযায়ী, স্পেশাল রোল অবজারভার একই কাজ করছেন, এটা ইআরওরাই নেবেন। এই অবস্থান থেকে সরতে হবে কি এবার রাজ্যের শাসক দলকে? কারণ জুডিশিয়াল অফিসাররা যখন আসবেন তারা কিন্তু এই সিদ্ধান্ত নেবেন, তারা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের তালিকাভুক্ত করা হবে কি হবে না এই ব্যাপারে দোদুল্যমান একটা সিদ্ধান্ত রয়েছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর তাকে কিভাবে তার বিরুদ্ধে কথা বলবেন রাজ্যের শাসক দলের নেতারা, আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে। একটা ছোট্ট ইন্টারেস্টিং অ্যাঙ্গেল শুধু এর সঙ্গে জুড়ে দিতে চাই। 28 তারিখ ফাইনাল লিস্ট কি আদৌ বেরোচ্ছে? 28 তারিখ ফাইনাল লিস্ট বের করতে হবে সুপ্রিম কোর্ট বলেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সঙ্গে যেহেতু এতগুলো ডকুমেন্ট যদি এর মধ্যে ভেরিফিকেশন না হয় তাহলে কিছু মানুষ 28 তারিখের মধ্যে তার ভাগ্য চূড়ান্ত হবে না, এটা ধরে নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখের লিস্ট বার করে দিন, এরপরে ইলেকশন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট বার করুন যদি নতুন করে কাউকে ঢোকাতে হয়। বিরোধিতা করেছিল রাজ্য সরকার, কপিল সিব্বল বিরোধিতা করেছিলেন, বলেছিলেন এতে জটিলতা তৈরি হবে। কেন রাজ্য সরকার বিরোধিতা করলো? যদি নতুন লোকের নাম ঢোকানো হয় রাজ্য সরকারের তো তাতে সমর্থন থাকা উচিত, তা রাজ্য সরকার বিরোধিতা করলো কেন? খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে একটা ব্যাখ্যা হতে পারে যে 28 তারিখের মধ্যে চূড়ান্ত রোল তৈরি করা সম্ভব না হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন নিয়ে যেত যে পুরনো যে তালিকা রয়েছে সেই ভোটার তালিকা অনুযায়ী এবারের বিধানসভা নির্বাচনটা হয়ে যাক। কিন্তু শেষ পর্যন্ত কপিল সিবালের আপত্তি ধোপে টেকেনি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 28 তারিখ একটা লিস্ট ফাইনাল হিসেবে বেরোবে, কিন্তু তারপরেও সাপ্লিমেন্টারি লিস্ট বার করে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আরও কিছু ভোটারকে তালিকাভুক্ত করবার অধিকার কমিশনের থাকবে এবং কমিশন সেভাবেই লিস্ট বার করবে। এবার এই সাপ্লিমেন্টারি কতদিন পর্যন্ত বার করা যাবে, সাপ্লিমেন্টারি লিস্ট বার করা শেষ হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা আটকে থাকবে কিনা, এইসব প্রশ্নের উত্তরের দিকে এবার তাকিয়ে থাকতে হবে আমাদের।